আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাওয়ালার ছেলে গল্পের 8 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় গায়ে লিয়ে দিলাম। সারাদিনের ক্লান্তি থাকলেও একটুও ঘুম ধরছিল না। হঠাৎ মনের ভিতরে এক চরম অপরাধবোধ আমার বুকটা চেপে ধরলো। আমি উঠে আয়নার দিকে তাকালাম, নিজেকে প্রশ্ন করলাম, রাকিব তুই এটা কি শুরু করছিস? যে আঙ্কেল তোকে নিজের ছেলের মতো আশ্রয় দিলেন, পরম মমতায় পরর খরচ চালাচ্ছেন, তুই তার বিশ্বাসের অমর্যাদা করছিস। তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তুই তো ওনার পিঠে ছুরি মারছিস। আমার লক্ষ্য ছিল প্রতিষ্ঠিত হয়ে বাবার স্বপ্ন পূরণ করা, কিন্তু আরিশার প্রতি এই গভীর আসক্তি আমাকে আমার মূল পথ থেকে দূরে করে দিচ্ছে। আমি বুঝতে পারলাম এখানে থাকলে আরিশার মায়া আমি কোনোভাবেই কাটাতে পারবো না। আর এটা চলতে থাকলে একদিন সব জানাজানি হবে। তখন আঙ্কেল আন্টির চোখের সেই ঘৃণা আমি সহ্য করতে পারবো না। তাই সিদ্ধান্ত নিলাম এই বাসা ছেড়ে আমি চলে যাব। আমাকে যেতেই হবে। তাই আমি একটা সাদা কাগজ বের করলাম, কলমটা হাতে নিতেই হাতটা কেঁপে উঠলো। আরিশার জন্য একটা শেষ চিঠি লিখলাম। হয়তো এই চিঠিটা যখন তুমি পড়বে তখন আমি এই বাসায় থাকবো না, তোমার থেকে অনেকটা দূরে থাকবো। কিন্তু আমাকে ক্ষমা করে দিও আরিশা। এই কয়েকদিনে তুমি আমার ধূসর জীবনে যে রঙের ছোঁয়া দিয়েছো তা আমি সারা জীবন মনে রাখবো। তোমাকে আমিও অনেক ভালোবাসি। আর সেই ভালোবাসার টানেই আমি আজ নিজেকে সরিয়ে নিচ্ছি। আঙ্কেল আন্টি আমার উপর যে বিশ্বাস রেখেছেন আমি কোনোভাবেই তার অবমাননা করতে পারছি না। তোমার পাশে থাকলে আমি নিজেকে সামলাতে পারছি না, যা আমাকে আমার পড়াশোনা আর লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের এই সম্পর্কের কথা জানলে আঙ্কেল যে কতটা কষ্ট পাবেন তা আমি সইতে পারবো না। নিজের খেয়াল রেখো, পড়াশোনায় মন দিও। ইতি তোমার রাকিব। চিঠিটা ভাঁজ করে কফির মগটার নিচে চাপা দিয়ে রাখলাম। এরপর বুক ভরা কষ্ট নিয়ে রাত 1:30টার দিকে আঙ্কেলের রুমের দরজায় টোকা দিলাম। আঙ্কেল একটু অবাক হয়ে দরজা খুলে দিলেন আর চিন্তিত মুখে বললেন, কি ব্যাপার রাকিব, এত রাতে? শরীর ঠিক আছে তো? আমি বললাম, জি আঙ্কেল, আমি ঠিক আছি। আসলে আপনার সাথে একটা জরুরি কথা ছিল। আঙ্কেল বলল, ভিতরে এসো। আমি বললাম, না, এখানেই ঠিক আছি। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমি বললাম, আঙ্কেল আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি আমি কাল থেকে ভার্সিটির হলে গিয়ে উঠবো। আঙ্কেল চমকে উঠে বলল, সে কি কথা? কেন? এখানে তোমার কি অসুবিধা হচ্ছে? আরিশা বা ওর মা কি কিছু বলেছে? আমি বললাম, না না আঙ্কেল, ওনারা তো অনেক ভালো মানুষ। আসলে সমস্যাটা আমার হলে থাকলে আমার বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে সুবিধা হবে, আর ভার্সিটির লাইব্রেরিটাও হাতের কাছে পাবো। আমার সেমিস্টারের চাপ বাড়ছে, তাই এই সিদ্ধান্ত। আঙ্কেল বলল, কিন্তু এখানে তো আমরা তোমার কোনো অভাব রাখিনি। আমি বললাম, আঙ্কেল আপনি যা করেছেন তা আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে হলে আমাকে একটু কঠোর হতে হবে। প্লিজ আঙ্কেল, আমাকে যেতে দিন। আঙ্কেল অনেকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে রইলেন। হয়তো তিনি আমার ভিতরের অস্থিরতা কিছুটা হলেও আঁচ করতে পেরেছিলেন। তিনি দীর্ঘশ্বাস ফেলে ফোন বের করলেন। তক্ষুনি ভার্সিটির হল সুপারভাইজারকে কল করে আমার জন্য একটা সিটের ব্যবস্থা করে দিলেন। তারপর আমি বললাম, ধন্যবাদ আঙ্কেল। আঙ্কেল বলল, ঠিক আছে, এখন তুমি শান্তিতে ঘুমাতে যাও। আমি চলে আসতে লাগলাম। একটু পর পিছন ঘুরে আবার বললাম, আঙ্কেল আরেকটা অনুরোধ। আঙ্কেল বলল, বলো কি বলবে। আমি বললাম, আরিশা যেন এটা কাল সকালে না জানে। ও জানতে পারলে হয়তো আবেগপ্রবণ হয়ে আমাকে যেতে দেবে না। আমি যাওয়ার পরপরই ওকে ক্যাম্পাসে বুঝিয়ে বলবো। অনেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। আর আপনারা তো জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে। এটি হতে পারে সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ পিস্টল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আঙ্কেল খানিকটা ইতস্তত হয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ওকে বলবো না। আর তুমি একটু দাঁড়াও, আমি আসছি। বলেই আঙ্কেল রুমে চলে গেলেন। কিছুক্ষণ পর বের হয়ে আমার দিকে কিছু টাকা বাড়িয়ে দিয়ে বললেন, এই টাকাগুলো রাখো, তোমার কাজে আসবে। আর এগুলো শেষ হলে নির্দ্বিধায় আমাকে বলবে, আমি আবার দিব। আমি বললাম, আঙ্কেল আমার টাকা লাগবে না। আঙ্কেল চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, তোমায় দিতে বলছি না।
আমি আর কিছু না বলে টাকাগুলো নিলাম। তারপর বললাম, তাহলে ঘুমাতে যাই আঙ্কেল। আঙ্কেল বলল, ঠিক আছে যাও। বলেই আমি আবার রুমে ফিরে আসলাম। এসেও আমার আর ঘুম এলো না। সারা রাত শুধু এপাশ ওপাশ করলাম। খুব ভোরে, যখন আকাশের অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিলাম। আরিশার রুমের দরজার দিকে একবার তাকালাম। বুকের ভেতরটা হাহাকার করে উঠলো, কিন্তু আমি নিজেকে শক্ত রাখলাম। নিঃশব্দে বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় তখনও ভোরের আলো ফোটেনি। কুয়াশায় নির্জন রাস্তায় কোনো রিক্সাও নেই। আমি ভারী ব্যাগটা কাঁধে নিয়েই হাঁটতে শুরু করলাম। প্রতিটি পদক্ষেপ যেন আমাকে আমার প্রিয় মানুষটার থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমি ভার্সিটির হলের সামনে পৌঁছালাম। গেট এখনো খোলেনি। আমি হলের বারান্দায় একা দাঁড়িয়ে রইলাম। হিমেল বাতাসে আমার শরীর কাঁপছিল, কিন্তু মনের ভেতরটা জ্বলছিল। কিছুক্ষণ পর হল সুপারভাইজার আসলেন। আঙ্কেলের রেফারেন্স থাকায় খুব সহজেই আমি একটা রুমের চাবি পেয়ে গেলাম। ছোট্ট একটা রুম, জানালার ধারে পুরনো একটা টেবিল। আমি ব্যাগটা নামিয়ে রাখলাম, ফ্রেশ হয়ে টেবিলে বই নিয়ে বসলাম। এইদিকে সকাল 8টার নাগাদ আরিশা ঘুম থেকে উঠলো। ফ্রেশ হয়ে অভ্যাস মতো হাসি মুখে আমার রুমের দরজায় টোকা দিল আর বলল, এই যে মিস্টার জিনিয়াস, অনেক ঘুম হলো, এবার উঠুন, আমার সাথে নাস্তা করতে হবে। কিন্তু ভিতর থেকে কোনো সারা শব্দ পেল না। না পেয়ে আরিশা দরজা ঠেললো। দরজাটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ও দেখলো রুমটা একদম খালি, বিছানাটা গোছানো, আলনা খালি। ওর বুকটা ধক করে উঠলো। টেবিলের উপর রাখা সেই কফির মগটার নিচে চিঠিটা দেখে ওর হাত কাঁপতে শুরু করলো। চিঠিটা নিয়েই আরিশা পড়া শুরু করে দিল। তারপর চিঠিটা পড়তে পড়তে আরিশার পৃথিবীটা যেন দুলে উঠলো। প্রতিটা শব্দ তার হৃদয়ে তীরের মতো বিচ্ছিল। চিঠিটা পড়া শেষ হতেই সে আর নিজেকে ধরে রাখতে পারলো না। চিঠিটা শক্ত করে মুঠোয় ধরে আরিশা পাগলের মতো ঘরে থেকে বেরিয়ে এলো। ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে এসে আর্তনাদ করে বলে উঠলো, রাকিব, বলে এসে কান্না করতে লাগলো। তার বুক ফাটা চিৎকারে রান্নাঘর থেকে মা এবং শোবার ঘর থেকে বাবা হন্তদন্ত হয়ে ছুটে এলেন আর বললেন, কি হয়েছে আরিশা, তুই এইভাবে চিৎকার করছিস কেন? মা, কি হয়েছে বলবি তো? আরিশা অজরে কাঁদতে কাঁদতে বলল, মা, রাকিব চলে গেছে। ও আমাদের কাউকে কিছু না বলে এই বাসা ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। আরিশার মা স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অবিশ্বাসের দৃষ্টিতে আমার খালি ঘরের দিকে তাকালেন। তারপর বললেন, সে কি, ছেলেটা এভাবে কেন হুট করে চলে গেল? কাল রাতেও তো কত সুন্দর করে কথা বললো। কই, আমি তো কিছুই জানি না। আরিশা হঠাৎ খেয়াল করলো তার বাবা পাশে দাঁড়িয়ে থাকলেও একদম চুপচাপ। তিনি কোনো অবাক হওয়ার ভান করছেন না, বরং মাথা নিচু করে আছেন। আরিশার বুঝতে আর বাকি রইল না, এর পেছনে তার বাবার কোনো ভূমিকা আছে। আরিশা তার বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, বাবা, তুমি কেন চুপ করে আছো? তুমি কি জানতে রাকিব চলে যাচ্ছে? বলো বাবা, তুমি কি ওকে কিছু বলেছো? আঙ্কেল দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন এই সত্যটা লুকানো যাবে না। শান্ত স্বরে বললেন, হ্যাঁ মা, আমি জানতাম, কিন্তু আমি কিছুই বলিনি। ও কাল রাত 1টার দিকে আমার কাছে এসেছিল। ও নিজেই যেতে চেয়েছে। আরিশা রাগ করে চেঁচিয়ে বলে উঠলো, ও যেতে চেয়েছে আর তুমি ওকে যেতে দিলে? তুমি একবারও ভাবলে না ও কোথায় যাবে, কিভাবে থাকবে? তুমি ওকে আটকালে না কেন? আঙ্কেল বলল, অনেক আটকানোর চেষ্টা করেছি মা, কিন্তু ও বলছিল হলের পরিবেশ, ওর পড়াশোনা ভালো হবে, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করতে পারবে। আমি ওর ভবিষ্যতের কথা ভেবে বাধা দিইনি, এমনকি আমি নিজেই ওর হলের ব্যবস্থা করে দিয়েছি। আরিশা বলল, মিথ্যা কথা, সব মিথ্যা। ও পড়াশোনার জন্য যায়নি, তোমরা কেউ ওকে বোঝনি। ও নিজেকে অপরাধী ভাবছিল, তাই পালিয়ে গেছে। আঙ্কেল বলল, অপরাধী ভাবছিল মানে? আরিশা কিছু না বলে চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলতে ফেলতে রাগে আর অভিমানে এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে চলে যেতে লাগলো। আরিশার যাওয়া দেখে পিছন থেকে আরিশার মা বলে উঠলো, আরিশা, কোথায় যাচ্ছিস তুই? শোন মা। কিন্তু আরিশা কোনো কথাই শুনলো না, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। গাড়ি চালাতে চালাতে ওর চোখের জল আর বাদ মানছিল না। আরিশা গাড়ি চালিয়ে ভার্সিটির হলের সামনে পৌঁছালো। ওর চোখে মুখে এক অদ্ভুত জেদ ফুটে উঠেছে। গেট দিয়ে ভিতরে ঢোকার সময় দারোয়ান আটকাতে চেয়েছিল, কিন্তু আরিশা রাগী মুখ দেখে সাহস পেল না। সোজা হল সুপারভাইজারের কাছে গিয়ে রুম নাম্বার জেনে নিয়ে ও আমার রুমের সামনে এসে দাঁড়ালো। সজোরে দরজায় লাথি মারতেই শব্দ শুনে আমি পড়ার টেবিল থেকে চমকে উঠলাম। চোখ মিলতেই দেখলাম আরিশা দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো আর চোখ দুটো কান্নায় লাল হয়ে ফুলে আছে। বুকটাও রাগে ধড়ফড় করছে। আমি চেয়ার ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালাম। তারপর বললাম, আরিশা, তুমি এখানে কিভাবে এলে? আর এই অবস্থা কেন তোমার?
আরিশা কোনো উত্তর দিল না। ও ধীর পায়ে রুমের ভিতরে ঢুকলো। ওর দৃষ্টিতে এমন এক তেজ ছিল যা দেখে আমি 2 পা পিছিয়ে গেলাম। করিডোরে থাকা অন্য ছেলেরা উকিঝুঁকি দিতে লাগলো। আরিশা দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে রাকিব? কোন সাহসে তুমি ওই বাসা থেকে বের হয়েছো? আমি বললাম, আরিশা প্লিজ শান্ত হও, কথা শোনো আমার। এখানে সিনকেট করো না, সবাই দেখছে তো, দেখো হলের ছেলেরা জমা হয়ে গেছে। আরিশা চিৎকার করে বলল, দেখুক, সবাই দেখুক, আমার বইয়েই গেছে। তুমি ভেবেছিলে একটা চিরকুট লিখে পালিয়ে আসবে আর আমি সেটা মেনে নেব? তুমি নিজেকে কি ভাবো? আমার ভালোবাসা কি এতই সস্তা যে তুমি চাইলেই ছুঁড়ে ফেলে দিতে পারবে? আমি বললাম, আমি ছুঁড়ে ফেলিনি আরিশা, আমি আমাদের ভবিষ্যতের কথা ভেবেছি, আঙ্কেলের সম্মানের কথা ভেবেছি। আঙ্কেল আমাকে ছেলের মতো বিশ্বাস করেছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা দিতে চেয়েছি। আরিশা আমার কলার চেপে ধরে বলল, বিশ্বাস ইজ মাই ফুড। আমাকে একা ফেলে পালিয়ে আসাটা বুঝি বিশ্বাসের মর্যাদা? আমি দেখলাম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, দরজার বাইরে ভিড় আরো বাড়ছে। আমি বললাম, আরিশা তুমি প্লিজ আমার হাত ছাড়ো, আমরা পরে ক্যাম্পাসে এটা নিয়ে কথা বলবো, তুমি এখন বাসায় যাও, আঙ্কেল আন্টি চিন্তা করবেন। আরিশা আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে বলল, বাসায় তো তুমি যাবেই, এখনই যাবে আমার সাথে, এই নোংরা হলে এক মুহূর্ত আমি তোমাকে থাকতে দিব না। আমি বললাম, আরিশা পাগলামি করো না, ছাড়ো আমাকে, আমি যাব না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আরিশা আমার কোনো কথাই শুনছে না, সে যেন আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। করিডোরে হলের ছেলেদের ভিড় আরো বেড়ে গেছে, সবার মুখে বাঁকা হাসি। আরিশা আমার হাতটা এমন ভাবে মুচড়ে ধরে টানছে যে আমার কবজিতে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আমি বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আরিশার শরীরের সমস্ত শক্তি যেন আজ হাতে এসে জমা হয়েছে। আমি নিচু গলায় বললাম, আরিশা হাত ছাড়ো। সবাই হাসাহাসি করছে। তুমি মেয়ে হয়ে ছেলেদের হলে ঢুকে এসব করছো, তোমার নিজের সম্মানের কথা অন্তত একবার ভাবো। আরিশা এবার ঘুরে দাঁড়িয়ে সবার সামনে চিৎকার করে বলল, যে হাসার সে হাসুক, আই ডোন্ট কেয়ার। যদি ভালোই ভালোই না যাও তবে আমি এখনই আজ কেলেঙ্কারি বাঁধিয়ে দেব। আমার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। চারপাশে ছেলেদের নোংরা চাহনি আর টিটকারি আমার মগজে গিয়ে বিচ্ছে। নিজেকে প্রচন্ড ছোট মনে হচ্ছে। আঙ্কেলের যে সম্মানের কথা ভেবে আমি এখানে এসেছি, আরিশা আজ এই হলের করিডোরে সেই সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। তাই আমি এক ঝটকায় দিয়ে ওর হাতটা সরিয়ে দিলাম। আরিশা সামলাতে না পেরে দেওয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো। ও অবাক হয়ে আমার দিকে তাকাতে যাবে, তার আগেই আমি ওর ফর্সা গালে ঠাস ঠাস করে 2টা চড় বসিয়ে দিলাম। পুরো করিডোর মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। যে ছেলেরা হাসাহাসি করছিল তারাও থমকে দাঁড়ালো। আরিশা তার গালে হাত দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে রইলো। ছেলেগুলো আস্তে আস্তে কেটে পড়ছে, ওর চোখ দিয়ে টলমল করে জল গড়িয়ে পড়ছে। ও বোধহয় স্বপ্নেও ভাবিনি যে আমি ওর গায়ে হাত তুলবো। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, যথেষ্ট হয়েছে আরিশা, অনেক হয়েছে। তোমার এই পাগলামি আর জেদের একটা সীমা থাকা উচিত। তুমি কি ভেবেছিলে তোমার সব অন্যায় আবদার আমি মাথা পেতে নেব? তুমি ভালোবাসা চেনো না আরিশা, তুমি শুধু জেদ চেনো। তোমার এই ব্যবহারের জন্য আজ আমাকে সবার সামনে লজ্জিত হতে হলো। আরিশা কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। ও লাল হয়ে যাওয়া গাল দুটো আর চাহনি দেখে আমার নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু তবুও আমি শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমি আবার বললাম, আরিশা এখনই এখান থেকে বেরিয়ে যাও, তোমাকে দেখতে ইচ্ছা করছে না এখন। আরিশা তারপরও সেখানে দাঁড়িয়ে নাকা কান্না করছে। তাই আমি জোরে ধমক দিয়ে বললাম, কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? গেট আউট ফ্রম হেয়ার। আরিশা আমার কথায় চমকে উঠল। তারপর এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। ওর কান্নার শব্দটা হলের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল। ও চলে যাওয়ার পর আমি ধপাস করে হলের সিটে বসে পড়লাম। আমার হাত দুটো তখনও কাঁপছে। একটু পর নিজেরই খারাপ লাগতে শুরু করে দিল। মনে মনে ভাবলাম, ছি, এটা কি করলাম? আমি আরিশার গায়ে হাত তুললাম। হলের সেই নিস্তব্ধ রুমে আমি পাথরের মতো বসে আছি। নিজের হাতের তালুটার দিকে তাকিয়ে আমার ঘৃণা হচ্ছে এখন। এই হাত দিয়ে আমি আরিশাকে আঘাত করলাম, যে মেয়েটি কাল পর্যন্ত আমার বুকে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন দেখছিল, যার হাসিতে আমার পৃথিবী রঙিন হতো। তার গালে আমি চড় বসালাম। অনুশোচনায় আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে মনে ভাবলাম, ছি রাকিব, তুই নিজেকে মানুষ বলিস কি করে? আরিশার পাগলামি হয়তো ভুল ছিল, কিন্তু ওর ভালোবাসা তো মিথ্যা ছিল না। ও তো শুধু তোকে ফিরে পেতে চেয়েছিল। ঠিক করলাম ক্যাম্পাসে এলে সবার সামনেই ওর হাত ধরে ক্ষমা চেয়ে নেব। ওকে ভালো করে বুঝিয়ে বলবো কেন আমি চলে এসেছি। এই ভেবে কোনো মতে নিজেকে শান্ত করে পড়ার টেবিলে মন দেওয়ার চেষ্টা করলাম।
কিন্তু বইয়ের প্রতিটি পাতায় কেবল আরিশার সেই অশ্রুসিক্ত লাল হয়ে যাওয়া মুখটা ভেসে উঠছিল। এইদিকে আরিশাদের বাসায় হল থেকে ফিরে আরিশা যেন একটা জীবন্ত লাশ হয়ে গেছে। গাড়িটা গ্যারেজে কোনো মতে রেখেই ও ঝড়ের বেগে নিজের রুমে ঢুকে দরজাটা ভিতর থেকে লক করে দিল। ওর মা বাবা অবাক হয়ে পিছু পিছু আসলেও কোনো লাভ হলো না। আন্টি দরজা ধাক্কা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, আরিশা মা কি হয়েছে? রাকিব কিছু বলেছে তোকে? দরজা খোল মা। ভিতর থেকে কোনো উত্তর নেই, শুধু মাঝে মধ্যে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। আঙ্কেলও চিন্তিত মুখে দরজার সামনে এসে দাঁড়ালেন। আঙ্কেল বললেন, মা আরিশা, লক্ষ্মী মা আমার, দরজাটা খোল। রাকিব যদি কিছু বলে থাকে আমি ওকে কালই গিয়ে নিয়ে আসবো, তুই রাগ করিস না। কিন্তু আরিশার কানে কিছুই ঢুকছে না। ও বিছানায় উপুর হয়ে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর গালে এখনো আমার আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে, তবে গালের ব্যথার চেয়ে ওর হৃদয়ে রক্তক্ষরণ যেন অনেক বেশি। ও ভাবতেই পারছে না আমি ওর গালে চড় মেরেছি। রাতটা কোনো রকম পার করে পরের দিন সকালে আমি অনেক আশা নিয়ে কলেজে গেলাম। প্রতিটা ক্লাস শুরুর আগে দরজার দিকে তাকাচ্ছিলাম, এই বুঝি নীল শাড়ি বা সালোয়ার কামিজ পরে আরিশা গম্ভীর মুখে ক্লাসে ঢুকলো। কিন্তু পুরো দিন কেটে গেল, আরিশা এলো না। আমি চুপচাপ পিছনের বেঞ্চে বসে রইলাম, নিজেকে বোঝালাম হয়তো আজ খুব বেশি রাগ করে আছে, কাল নিশ্চয় আসবে। কিন্তু দ্বিতীয় দিনও একই অবস্থা, আরিশা কলেজে অনুপস্থিত। আমার অস্থিরতা এবার চরমে পৌঁছালো। অন্যদিকে আরিশাও গত 2 দিন ধরে রুম থেকে বের হয়নি, দানা পানি কিছু স্পর্শ করেনি। আন্টি দরজার বাইরে খাবারের থালা নিয়ে বসে কেঁদেছেন। আঙ্কেল মিনতি করেছেন, কিন্তু আরিশা পাথরের মতো অনড়। ওর সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে, কিন্তু সেই দিকে ওর কোনো খেয়াল নেই। মাঝরাতে ও টলতে টলতে টেবিলের কাছে গেল, ডয়ার থেকে আমার সেই চিঠিটা বের করলো। অশ্রু ভেজা চোখে আবার পড়তে শুরু করলো, তোমাকে আমি অনেক ভালোবাসি। আর সেই ভালোবাসার টানেই আমি আজ নিজেকে সরিয়ে নিচ্ছি। চিঠিটা বুকের সাথে চেপে ধরে ও আবার কান্নায় ভেঙে পড়লো। বিড়বিড় করে বলতে লাগলো, না আমি আর এভাবে থাকতে পারবো না। সকালে আবার আঙ্কেল আন্টি দরজা ধাক্কা দিতে লাগলেন। আঙ্কেল এবার বেশ কঠোর গলায় বললেন, আরিশা অনেক হয়েছে, এবার দরজা খোল, না হলে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। ভিতর থেকে এবারও কোনো সারা শব্দ নেই, এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছে। আঙ্কেলের মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধতে শুরু করলো। তিনি আন্টির দিকে তাকাতেই দেখলেন আন্টি ভয়ে কাঁপছেন। আঙ্কেল তখন শরীরে সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে শুরু করলেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই যা দেখলেন তা দেখার জন্য তারা কেউই প্রস্তুত ছিলেন না। আন্টি এক মুহূর্তের জন্য পাথর হয়ে গেলেন, তারপর বুক ফাটায় কার্তনাদ করে মেঝোতে আছড়ে পড়লেন। মেঝোতে আরিশা নিথর হয়ে পড়ে আছে, তার সাদা সালোয়ার কামিজের একাংশ রক্তে ভিজে লাল হয়ে গেছে। বাম হাতের কবজিটা ধারালো কিছু দিয়ে কাটা, আর সেখান থেকে চুইয়ে পড়া রক্ত মেঝোতে জমাট বেঁধে আছে। আরিশার ফর্সা মুখটা ফ্যাকাশে একদম সাদা হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সময়ও তার ডান হাতটা শক্ত করে একটা ভাঁজ করা কাগজ আঁকড়ে ধরে আছে, সেই রক্তে ভেজা চিঠিটা। আন্টি পাগলের মতো আরিশার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে চিৎকার করতে লাগলেন, আরিশা ওরে আমার মারে, চোখ খোল মা। আরিশার আব্বু, ও কথা বলছে না কেন? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। আমার কলিজাটা যে শেষ হয়ে গেল। আঙ্কেলের হাত পা কাঁপছিল, কিন্তু তিনি নিজেকে কোনো মতে সামলে দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন দিলেন। তারপর আরিশাকে কোলে করে তুলে নিচে নিয়ে যাওয়ার সময় তার নজর পড়ল আরিশার হাতে ধরা সেই রক্তাক্ত কাগজটার দিকে। তিনি সাবধানে আরিশার আঙ্গুলগুলো ছাড়িয়ে নিয়ে চিঠিটা পকেটে রাখলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পুরোটা সময় আরিশার মা প্রলাপ বকছিলেন আর কাঁদছিলেন। অ্যাম্বুলেন্সের সাইরেন্সের শব্দ যেন আকাশের বুক চিরে দিচ্ছিল। আরিশাকে দ্রুত ইমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা ব্যস্ত হয়ে পড়লেন তার রক্তক্ষরণ থামাতে। বাইরের করিডোরের একটা বেঞ্চে আঙ্কেল ধপ করে বসে পড়লেন, তার শরীর রক্তে ভিজে গেছে। কাপা কাপা হাতে পকেট থেকে সেই রক্তাক্ত চিঠিটা বের করলেন। চিঠিটার ভাঁজ খুলতেই রক্তের দাগ মাখা অক্ষরগুলো তার চোখের সামনে ভেসে উঠল, প্রিয় আরিশা, তোমার থেকে অনেকটা দূরে থাকবো, ক্ষমা করে দিও। আঙ্কেল আন্টি আমার উপর যে বিশ্বাস রেখেছেন আমি কোনোভাবেই তার অবমাননা করতে পারছি না। ভালোবাসি আরিশা, নিজেকে সরিয়ে নিচ্ছি। চিঠিটা পড়া শেষ হতে
আঙ্কেলের চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। তিনি বুঝতে পারলেন আমি কেন এই বাড়ি ছেড়েছি। সে তার বিশ্বাসের মর্যাদা দিতে গিয়েই নিজের ভালোবাসাকে কুরবানি দিয়েছে। আর তার মেয়ে সেই ভালোবাসার বিচ্ছেদ সইতে না পেরে নিজেকে শেষ করে দিতে চেয়েছে। এমন সময় ওটির দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন, তার চোখে মুখে চিন্তার ছাপ। আঙ্কেল দৌড়ে গিয়ে ডাক্তারের হাত ধরলেন। ডাক্তার সাহেব, আমার মেয়ে কি বাঁচবে? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখেন পেশেন্ট প্রচুর রক্ত হারিয়েছে, অবস্থা বেশ ক্রিটিক্যাল, তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আরো কয়েক ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না, তবে মনে হচ্ছে ওনার বেঁচে থাকার ইচ্ছাশক্তি যেন একদমই ছিল না, তাই এমনভাবে চেষ্টা করেছেন। আঙ্কেল করিডোরে দাঁড়িয়ে এক পা পিছিয়ে হেলান দিলেন। ডাক্তার অবস্থাটা টের পেয়ে বললেন, ডাক্তার বলল, প্লিজ নিজেকে সামলান, আমরাও আমাদের মতো চেষ্টা করছি। আঙ্কেল বলল, ডাক্তার প্লিজ আমার মেয়েকে বাঁচান, যত টাকা লাগে আমি দিব। ডাক্তার বলল, দেখুন এখানে টাকা বড় কিছু নয়, কতটা খুব গভীর আর রক্তক্ষরণও বেশি হয়েছে, তাই একটু সমস্যা, তবুও আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছে। বলে ডাক্তার আবার ইমার্জেন্সি রুমে চলে গেলেন। তিনি দেয়ালে হেলান দিয়ে স্লাইড করে নিচে বসে পড়লেন। তারপর কিছু একটা ভেবে পকেট থেকে ফোনটা বের করতে গিয়ে আঙ্কেলের হাত কাঁপছিল। তিনি দ্রুত হল সুপারভাইজারের নাম্বার ডায়াল করলেন। ফোন ধরতেই আঙ্কেল বলে উঠল, হ্যালো সুপারভাইজার সাহেব, আমি আরিশার বাবা বলছি। রাকিব কি রুমে আছে? সুপারভাইজার বলল, জি, ও তো আজ সারাদিন রুম থেকে বেরই হয়নি। কি হয়েছে ভাই, আপনার গলা এমন লাগছে কেন? আঙ্কেল বলল, ওকে এখনই আমার কথা বলুন, বলুন যে আরিশা হাসপাতালে, ও যেন এখনই সিটি মেডিকেলে আসে, এক মুহূর্ত দেরি যেন না করে, দোহাই আপনার, ওকে তাড়াতাড়ি পাঠান। এইদিকে হলের সেই ছোট ছ্যাঁতছ্যাঁতে রুমে আমি বইয়ের দিকে তাকিয়েছিলাম, কিন্তু একটা অক্ষরও বুঝতে পারছিলাম না। বারবার আরিশার কথা মনে পড়ছে। হঠাৎ দরজায় সদরে ধাক্কা পড়ল। সুপারভাইজার সাহেব হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকলেন, তার চোখে মুখে আতঙ্ক। তারপর বললেন, রাকিব। আমার বুকটা ধক করে উঠল। তারপর বললাম, জি বলেন স্যার। সুপারভাইজার বলল, আরিশার বাবা ফোন করেছিলেন। আমি বললাম, কি হয়েছে স্যার? আঙ্কেল ফোন করেছিলেন কেন? সুপারভাইজার বলল, আরিশা হাসপাতালে সিটি মেডিকেলে ইমার্জেন্সিতে আছে। ওর বাবা বললেন তোমায় এখনই যেতে, অবস্থা নাকি খুব খারাপ। কথাটা শোনা মাত্রই আমার হাত থেকে কলমটা মেঝেতে পড়ে গেল, চারপাশটা যেন বনবন করে ঘুরতে শুরু করলো। আমি স্তব্ধ হয়ে বললাম, হাসপাতালে কেন, কি হয়েছে ওর? সুপারভাইজার বলল, বিস্তারিত বলেননি, শুধু বললেন এখনই যেতে। যাও বাবা, দেরি করো না। আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করলাম না। পায়ের জুতোটা ঠিক মতো পড়ার সময়টুকু পেলাম না। পাগলের মতো হল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করলাম। রাস্তায় কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছি না। আমি উম্মাতের মতো মেন রোডের দিকে দৌড়াচ্ছি। আমার চোখের সামনে বারবার ভেসে উঠছিল আরিশার সেই লাল হয়ে যাওয়া গাল দুটো, যেখানে আমি চড় মেরেছিলাম। নিজের ওপর তীব্র ঘৃণা হচ্ছে এখন। মনে মনে চিৎকার করে বলছিলাম, আরিশা তুমি এমন কিছু করো না যার জন্য আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে না পারি। আমি তোমাকে ফিরিয়ে দেওয়ার নাটক করেছি শুধু তোমার বাবার সম্মানের জন্য, কিন্তু তুমি ছাড়া আমার তো কেউ নেই আরিশা। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু আমি থামলাম না। একটা রিক্সা পেলাম আর তাকে বললাম, মামা যত টাকা লাগে দেব, শুধু তাড়াতাড়ি সিটি মেডিকেলে চলেন। রিক্সায় বসে আমার সারা শরীর কাঁপছিল। আমি দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরলাম। তারপর বললাম, হে আল্লাহ, আপনি ওকে ফিরিয়ে দিন। আমি ওর সব জেদ, সব পাগলামও মেনে নিব। ওই চাইলে আমি ওর সারা জীবন গোলাম হয়ে থাকবো, শুধু ওকে একবার চোখ মেলতে দিন। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে আমার চোখের পানি গাল বেয়ে পুরো শার্ট ভিজিয়ে দিচ্ছিল। আমি পাগলের মতো করিডোর দিয়ে দৌড়াচ্ছি। ইমার্জেন্সির সামনে যেতেই দেখলাম আঙ্কেল আর আন্টি বসে আছেন। আন্টির শাড়ি রক্তে মাখা, আঙ্কেল মাথা নিচু করে কাঁদছেন। আমাকে দেখা মাত্রই আঙ্কেল উঠে দাঁড়ালেন। আমি তোতলাতে তোতলাতে বললাম, আঙ্কেল আরিশা ও কোথায়, কি হয়েছে ওর? আঙ্কেল কোনো কথা না বলে স্তব্ধ হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।